আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আজ রমজানের শেষ দিন হতে যাচ্ছে। তেমনি একটি পড়ন্ত বিকালে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে আমি আলোকপাত করতে চাচ্ছি। আর সে বিষয়টি হলো বাংলাদেশের রাজনীতিতে একটি দারুণ পরিবর্তনের আভাস লক্ষ্য করা যাচ্ছে। আর সেই আভাসটি হলো তারেক রহমান এবং বর্তমান প্রধান উপদেষ্টা দুজনের মধ্যে একটি মেলবন্ধন এবং রাজনীতিতে যারা বিভিন্ন দলের কর্ণধার হিসেবে রয়েছেন, জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন, তাদেরকে নিয়ে একটা পরিকল্পনার ছক কিন্তু ভিতরে তৈরি হচ্ছে। এখন সেই পরিকল্পনাটা কি আপনারা হয়তোবা কিছুদিনের মধ্যে সেটা টের পেয়েছেন। সামনের দিনগুলোতে সম্ভবত এই বিষয়টা বিশদ আকারে আপনারা লক্ষ্য করতে পারবেন। আমি আমার দিক থেকে আমি আপনাদেরকে কনফিডেন্সের সহিত বলছি, আসলে বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ফলোয়ার, তার বিভিন্ন টপিকগুলো, বিষয়বস্তুগুলো আপনারা গুরুত্ব সহকারে শুনে থাকেন, তাহলে তাদের জন্য বুঝতে সহজ হবে। আমি সেখান থেকে একটা রেফারেন্স আপনাদের সাথে শেয়ার করছি। তিনি ২-৪ দিন আগে একটা প্রস্তাব রেখেছিলেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, তিনি প্রধানমন্ত্রী পদে থাকে এবং তার উপপ্রধানমন্ত্রী পদে তারেক রহমানকে যদি দেয়া হয়, তাহলে বাংলাদেশ একটি সোনার একটি দেশ পরিণত হতে সময় লাগবে না। এই বাংলাদেশ হতে পারে সিঙ্গাপুর, হতে পারে বেলজিয়াম এবং হতে পারে দক্ষিণ কোরিয়া। অর্থাৎ উন্নয়নের একটি ধারাবাহিকতায় বাংলাদেশ এমন জায়গায় গিয়ে ঠেকবে, এই দেশের প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের যে জোয়ার বয়ে যাবে, মানুষ যে এর সুফল পাবে এবং এই দেশটি যে সমৃদ্ধশালী হবে, নিঃসন্দেহে সেটা বলার অপেক্ষা থাকে না। আপনার বোদ্ধাগণ যারা রয়েছেন তারা কিন্তু এমনই প্রকাশ করছেন। আমি আপনাদেরকে আরেকজনের রেফারেন্স দিচ্ছি, সেটা হলো সমন্বয়কদের মধ্যে সার্জিস আলম। আপনারা সার্জিস আলমকে কিভাবে দেখেন? ২৪শে গণ অভ্যুত্থানে যদি ১০ জনকে বিবেচনা করা হয়, ১০ জন বাদ যদি ৫ জনকে বিবেচনা করা হয়, সার্জিস আলম কিন্তু তাদের মধ্যে অন্যতম ভূমিকা রেখেছিলেন। সার্জিস আলম যখন কোনো কথা বলেন, কোনো কথা প্রকাশ করেন, তখন সেটা কিন্তু ফেলনা নয়, হেসে উড়ে দেওয়ার মতো নয়, রাজনৈতিক বিষয়বস্তু বলে একেবারে একপাশে রেখে দেওয়ার মতো বিষয় নয়। অবশ্যই আপনাকে আমাকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে রাজনীতি নিয়ে যারা মাথা ঘামায়, এই দেশ নিয়ে যারা চিন্তা করে, তাদের জন্য সার্জিস আলমের একটা কমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক যদি কোনো আলোচনায়, রাজনৈতিক কোনো মঞ্চে, বক্তৃতায় যদি কোনো কথা বলে থাকেন, আর যদি কেউ যদি ফেসবুকে লিখে থাকে, সেটা অবশ্যই পার্থক্য রয়েছে। কারণ ফেসবুকে যখন কেউ কোনো কিছু লিখে থাকে, ঠান্ডা মাথায় সুগভীর চিন্তার বহিঃপ্রকাশ ঘটান এবং তার পাশাপাশি তিনি তাদের বন্ধুদের বন্ধু মহল যারা রয়েছেন তাদের সাথে বিষয়টা ডিসকাস করে কিন্তু ফেসবুকে লিখে থাকেন। সেরকম একটা লেখা লিখেছিলেন সার্জিস আলম। তিনি বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী করে রেখে দেওয়া হোক। এই বিষয়টি আপনারা মিলিয়ে দেখুন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান, এই দুজনকে কিন্তু একটা আলোচনার জন্য কিন্তু রাজনৈতিক মহলে ভাসিয়ে দেওয়া হয়েছে। এখন তারেক রহমানকে কেন প্রধান উপদেষ্টার পদ দেওয়া চায় না, সেটাও কিন্তু আলোচনা উঠেছে। কেন? কারণ তারেক রহমান প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হয়ে যে পশ্চিমা বিশ্বগুলোকে কন্ট্রোল করা, বিশেষ করে ভারতকে কন্ট্রোল করা এবং এশিয়াকে কন্ট্রোল করা, তেনার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। কারণ কূটনৈতিক যে দক্ষতা প্রয়োজন, বিভিন্ন দেশের বিভিন্ন জন যারা রয়েছে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং জাতিসংঘ সহ শুধু জন যারা রয়েছেন, তাদেরকে বিশ্বস্ত করে গড়ে তোলার জন্য, তাদেরকে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য তাকে যে সময় প্রয়োজন, সেটা কিন্তু তার নেই। কারণ তিনি রাজনীতিতে এসেছিলেন তার মা বাবার হাত ধরে, রাজনৈতিক পরিবারে। তিনি কিন্তু কোনো ক্ষমতা গ্রহণ করেননি। তিনি হয়তোবা
তার শাসন আমলে তিনি একটা পদ পেয়েছিলেন, সেটা হলো ভারপ্রাপ্ত মহাসচিব। দলের ভারপ্রাপ্ত প্রধান পেয়েছেন তার মায়ের অসুস্থতার সময়কাল, কিন্তু তিনি পূর্ণ ভারপ্রাপ্ত পাননি, অথবা দলের কর্ণধার হয়ে দল কিন্তু পরিচালনা প্রেসিডেন্ট হয়ে বা প্রধানমন্ত্রী হয়ে সেটা কিন্তু তিনি যোগ্যতা দেখাননি। যার ফলে এই জায়গায় তার কিন্তু শাসনের একটা ঘাটতি রয়েছে, এবং তার পিছনের যে সমালোচনা রয়েছে সেটাও কিন্তু আন্তর্জাতিক বিশ্ব প্রধানদের কাছে প্রমাণ করা তার জন্য এখন সুযোগ আসেনি। তাই এই মুহূর্তে ক্রান্তি লগ্ন সময়ে বাংলাদেশের এই ভঙ্গুর এই মুহূর্তে এসে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই সারা বিশ্ব যেভাবে গ্রহণ করে, সত্যবাদী হিসেবে জানে, এবং এই লোকটা যে মিথ্যে বলে না, মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় না, এবং এই লোককে যে বিশ্বাস করে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার যে ইনভেস্ট করা যায়, নিশ্চিন্তে থাকা যায়, ধোঁকাবাজ নয়, এবং তিনি যে ব্যবসায়িক বান্ধব, এবং তিনি আন্তর্জাতিক মহলে ট্রাস্টেড, টেস্টেড, ফেথফুল একজন পার্সন, সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন। যার ফলে তাকে কেন্দ্র করে সারা বিশ্বের সকল ব্যবসায়ীগণ, বিশ্ববাসী তারা যেভাবে সাড়া দিয়ে বাংলাদেশে এসেছেন, আসছেন, এবং অ্যান্টনিও গুতেরেসের মতো যিনি সারা বিশ্বের বাবা মা, তিনি বাংলাদেশের মানচিত্রে যাকে দেখা যায় না এরকম একটি দেশ, অর্থাৎ আমেরিকার মতো বাংলাদেশ আমেরিকার মতো হতে হলে 59টি বাংলাদেশ হতে হবে, যদি ইন্ডিয়ার মতো হয় 29টি বাংলাদেশ হতে হবে, যদি কানাডা হয় সেখানে প্রায় 50-60টার মতো একটা মানচিত্র হতে হবে। এইরকম একটা দেশ যেটা সৌদি আরব, সেটাও কিন্তু বাংলাদেশ থেকে 16 গুণ বড়, এরকম একটা ছোট্ট একটি দেশে অ্যান্টনিও গুতেরেস তিনি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে 4 দিন সফর করবেন, থাকবেন, অবিশ্বাস্য। তাহলে কার জন্য থেকেছেন? বন্ধুবর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এই একটি ছোট্ট দেশে 4 দিন থেকেছেন। যারা সারা বিশ্ব বিভিন্ন রাষ্ট্র যারা রয়েছেন, যারা উদীয়মান রাষ্ট্র রয়েছেন, তাদের জন্য এটা দুঃস্বপ্নের মতো একজন জাতিসংঘের মহাসচিবকে তাদের দেশে একদিন রাখা তো কত সৌভাগ্যের ব্যাপার। 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন থেকেছেন এ দেশে, বন্ধুর মতো এসেছে। সেই লোক কেন এসেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এসেছে। এমন আন্তর্জাতিক একজন খেলোয়াড়, সমাদৃত ব্যক্তি, তিনি অবশ্যই প্রধান উপদেষ্টার পদটা অলংকৃত করে থাকবেন, অর্থাৎ প্রধানমন্ত্রী পদে থাকবেন। আর উপপ্রধানমন্ত্রী অবশ্যই যদি তারেক রহমানকে দেওয়া হয়, আর মির্জা ফখরুলকে একটা পদ, মির্জা আব্বাসকে একটা পদ, তারপরে রিজভিকে একটা পদ, তারপরে খেলাফতের যারা রয়েছেন তিনি মামুনুল হককে একটা পদ দেন, তারপরে চরমোনাই যিনি রয়েছেন টুনাকে একটা পদ দেওয়া হোক, সমন্বয়কদেরকে যারা রয়েছেন 4-5 জন তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয় দেওয়া হোক। তারপরে নূর হোসেন নূর, বিপি নূর, সে তো বলেই ফেলছে তার খুব ইচ্ছে সংসদে গিয়ে তিনি জনগণের প্রতিনিধি হয়ে এদেশের সেবা করতে চান, তাকে একটা পদ দেওয়া হোক। তারপরে আপনার এবি পার্টির ফুয়াদ রয়েছেন, মিস্টার ফুয়াদ সাহেবকে একটা পদ দেওয়া হোক, কারণ অলরেডি তো ইশরাককে আপনার ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদ তো দিয়ে দিয়েছে, বিএনপিকে কত বড় একটা পোস্ট দিয়ে দিয়েছে। তাহলে এভাবে দিয়ে যদি একটা জাতীয় সরকার গঠন করা হয়, বাংলাদেশের জনগণ কিচ্ছুটি বলবে না, বাংলাদেশের জনগণ হাসি মুখে মেনে নেবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু প্রধান রয়েছেন, তিনি যেহেতু দায়িত্বে রয়েছেন, বাংলাদেশের মানুষ আর কিচ্ছু বলার থাকবে না। ভাই, এবার রমজানে আসেন, কি ভেলকি দেখিয়েছেন তিনি। বাংলাদেশের ইতিহাসে বিরল যে রমজানে আসলে ব্যবসায়ীরা জুলুম করে, রাজনীতিবিদরা জুলুম করে, তারা বাংলাদেশের মানুষকে অতিষ্ঠিত করে, বাংলাদেশের অর্থ সম্পদকে বাড়িয়ে দিয়ে তারা যেভাবে নোংরামি খেলায়, পাপের খেলা মেতে উঠতো, সেটা কিন্তু এবছর হয়নি। কি সুন্দর নির্বিঘ্নে রোজা কেনাকাটা করা গিয়েছে, তরি তরকারি, শাক সবজি, পেঁয়াজ আলু, যাই বলেন না কেন ভাই, প্রত্যেকটা জিনিসের মধ্যে যে আনন্দদায়ক, স্বস্তিদায়ক ছিল, তা আমরা বিগত কয়েক দশকে আমরা দেখতে পাইনি। এমন একটা দায়িত্ব নিলেন, দায়িত্ব নিয়ে 6-7 মাস না যেতেই রমজান আসলো, যেখানে তিনি আরো বিশৃঙ্খলায় পড়ে যেতেন, তা না হয়ে তিনি প্রথম কঠিনতম পরীক্ষায় তিনি ফার্স্ট হয়ে গেলেন, জনগণের হৃদয়টা জয় করে তিনি সকলের ভালোবাসার মনে হয়ে গেলেন। সেই মানুষটি যদি প্রধানমন্ত্রী থাকেন, উপপ্রধানমন্ত্রী যদি তারেক রহমান থাকেন, তাহলে তো আপনারা বলেন এই দেশের উন্নতি হতে সময় লাগবে না। যেভাবে চারদিক থেকে
তিনি ব্যবসা বাণিজ্যগুলো বাংলাদেশে আনছেন, রপ্তানি আয় বাড়িয়ে দিয়েছেন। প্রবাসীরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বাস করে টাকা ঢেলে দিচ্ছে। তারা জানে এই লোক যাই কিছু করুক টাকা অপচয় করবে না, দেশের জন্য কাজে লাগাবে, দেশের শিল্প বাণিজ্য অর্থনীতির জন্য কাজে লাগাবে, শিল্প জোন তৈরি করবে, বহির্বিশ্ব শিল্প ব্যবসায়ীদেরকে বাংলাদেশে এনে ব্যবসায়িক জোন তৈরি করবে, এই দেশকে সে সমৃদ্ধিশালী করবে, বেকারত্ব দূর করবে, মানুষ লেখাপড়া করবে, চাকরি করবে, যোগ্যতা অনুযায়ী এদেশে সে তার যোগ্যতার দৃশ্যমান প্রতিফলন দেখাবে। এই জন্য বৈদেশিক মুদ্রা দেখেন কি পরিমাণ আসছে, প্রতি ঈদে আসলেও এবার কিন্তু ব্যতিক্রম ভাই। আপনারা চিন্তা করেন এই মুহূর্তে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী দেওয়া হয়, তাহলে সার্জিস আলম যেটা বললেন, পিনাকি ভট্টাচার্য যেটা বললেন, তাহলে বাংলাদেশ মালয়েশিয়া হবে, সিঙ্গাপুর হবে, দক্ষিণ কোরিয়া হবে, বেলজিয়াম হবে। লিখে দিলাম, এদেশে পথ ঘাট কোনো কাঁচা থাকবে না, এদেশে আইন শৃঙ্খলা হবে সুশৃঙ্খল। ডাক দিবেন এসে হাজির, আপনার ঘরে কোনো কিছু লাগবে পুলিশকে কল করবেন এসে হাজির। কথার কথা বললাম, এইভাবে কিন্তু সেবা আসবে। তাদের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, দলীয়করণে কোনো ভয় থাকবে না, দলীয় চাপের কোনো ভয় থাকবে না, প্রশাসন উদার চিত্তে কাজ করবে। এবারে দেখুন হস্তান্তরগুলোতে দেখুন কিভাবে ভোক্তা অধিকার হামলা দিয়ে 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 কিভাবে জনগণের অধিকারকে তারা কিভাবে জনগণের হাতে তুলে দিয়েছেন, কিভাবে জালেম জুলুমদের কাছ থেকে, যানবাহনের কাছ থেকে মানুষকে কিভাবে স্বস্তিদায়ক যানবাহনে দেশ বা নিজের জেলা ভ্রমণ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। একদম নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পেরেছে, কোনো জায়গায় ডাকাতি চুরি বা কোনো ধরনের রাহাজানি কোনো কিছু ঘটতে দেয়নি। তাহলে এমন সুন্দর নজিরবিহীন ঘটনা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্বে 7 মাসের মাথায় ক্রিটিক্যাল টাইমে হি শোজ হিজ অ্যাক্টিভিটি, কোয়ালিটি, স্কিল সেটা ডেভেলপ করেছে, সে দেখিয়ে দিয়েছে, দৃশ্যমান হয়েছে। এবার ভাই কাল্পনিক বাদ দেন, নিজেই তো ভোগ করেছেন, আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাতিজা ভাগ্নি সবাই ভোগ করেছে। সো আপনারা কি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি প্রধানমন্ত্রী করে রাখা হয় আগামী 5 বছর, তারেক রহমানকে যদি প্রধানমন্ত্রী দেওয়া হয়, মির্জা ফখরুল, মির্জা আব্বাস বা যারা আছেন দায়িত্বে আছেন, বিভিন্ন দলের রাজনৈতিক প্রধান যারা আছেন, তাদেরকে যদি বিভিন্ন মন্ত্রণালয় দিয়ে সুন্দর জাতীয়করণ একটা সরকার তৈরি করে দেওয়া হয়, আপনি কি মনে করেন আপনার দেশের জন্য মঙ্গল হবে না? আমার দেশের জন্য মঙ্গল হবে না? আমি তো বিশ্বাস করি আমার দেশের জন্য মঙ্গল হবে। আমি তো বিশ্বাস করি এটাই হবে আমার দেশের জন্য 100 ভাগ খাঁটি গুরুত্বপূর্ণ একটা ডিসিশন। প্লিজ everybody support them. Please everybody support only one person, ডক্টর মোহাম্মদ ইউনূস। সে আমাদের মহান আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আমাদের ভাগ্য পরিবর্তনে সাহায্য করতে পারবে। আমি চাই না লোকটা যে পরিমাণে অসুস্থ, যে পরিমাণে অসুস্থতায় সে বিভিন্ন দেশে ভ্রমণ করছে সাহায্যের জন্য, সহযোগিতার জন্য, সে যেভাবে রেসপন্স পাচ্ছে, দৌড়াচ্ছেন, কূটনৈতিক সফল হচ্ছেন, এই লোকটা হায়াত যেন আল্লাহ বাড়িয়ে দেন। ভালো মানুষটা পৃথিবীতে বেশি দিন থাকে না, যেই কল্যাণের জন্য কাজ করে সেই পৃথিবীর ছেড়ে দ্রুত চলে যায়। আমরা প্রার্থনা করি মনে আল্লাহ পাক তাকে যেন অন্তত বেশ কিছুদিন হায়াত দান করেন, এই দেশটাকে তৈরি করে দেন, এগিয়ে যান, সেটা আমার প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আমি আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না, তবে সামনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব সেই বিষয় নিয়ে, যেটা অবশ্যই আপনাদের খুব পছন্দ হবে। আপনারা সবাই এই যাত্রা সুন্দরভাবে উপভোগ করুন, সেটাই আমার পক্ষ থেকে দোয়া রইল। ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।